शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট রিসার্চ টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে চাপানোতরের মাঝেই দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় আইএনটিটিউসি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পারিয়ালকে ঢুকতে বাধা। ঘটনায় ক্ষুব্ধ তার অনুগামীরা কারখানার গেটের সামনে ধর্নায় বসে পড়লেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী, নামলো কমব্যাট ফোর্স। দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া কারখানার গেটের বাইরে আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতির নেতৃত্বে চলা ধর্নায় অংশগ্রহণকারীদের ধৈর্যের বাঁধ ভাঙল। গেট ধাক্কা দিয়ে কারখানায় ঢুকতেই অপর গোষ্ঠীর সাথে বিবাদ সংঘর্ষে নতুন করে উত্তেজনা কারখানা চত্বরে। আহত বড় চেয়ারম্যান সহ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হলো পুলিশকে। রানীগঞ্জের 11 গ্রামের বাসিন্দা দিল্লি ফেরত 28 বছরের তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ। তরুণীকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুরের কাংসার সনকা কোভিড-19 হাসপাতালে। তরুণী সংস্পর্শে আসাদের চিহ্নিতকরণের কাজ চলছে। এলাকায় চলছে স্যানিটাইজেশন প্রক্রিয়া। পশ্চিম বর্ধমান জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান দিতে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের নিয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বৈঠক। আগামী 17 জুন বিভিন্ন ক্ষেত্রের দক্ষ অদক্ষ শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হবে কর্মশালা। চিত্তরঞ্জন রেল কোয়ার্টারে চুরির ঘটনায় চাঞ্চল্য। রেলের এক কর্মীর বাড়ির পেছনের দিকের তারের বেড়া কেটে কোয়ার্টারে ঢুকে আলমারি ভেঙে প্রায় 4 লক্ষ টাকার সোনার উপর গয়না নিয়ে চম্পট দিল চোরের দল। তদন্তে পুলিশ। লায়ন্স ক্লাব অফ রানীগঞ্জে ডায়াবেটিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডায়াবেটিক সেন্টারের শিলান্যাস সারলেন। এলাকার দুস্থ মানুষজনও চিকিৎসার সুবিধা পাবেন এই ডায়াবেটিক সেন্টার থেকে, জানালেন লায়ন্স ক্লাবের সদস্যরা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জামুরিয়া চেম্বার অফ কমার্সের পক্ষে এলাকার উর্দু স্কুল, মাজার, মসজিদে সম্পন্ন হলো স্যানিটাইজেশন প্রক্রিয়া। আমজনতাকে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা, মাস্ক পরার বার্তা দেওয়া হলো। লকডাউন পিরিয়ডে শ্রমিকদের পুরো বেতনের দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের সামনে বিক্ষোভ। সিটুর পেপার মিল মজদুর ইউনিয়ন ও বিএমএসএফ। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি। সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়া পাওয়ারের যৌথ উদ্যোগে আসানসোলের বার্নপুর এলাকার গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হলো রেশন সামগ্রী, বিতরণ করা হলো মাস্কও। শিল্প শহর দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে চাপানোতর চলছিল দীর্ঘদিন যাবতই। শুক্রবার বাদানুবাদের বহিঃপ্রকাশ ঘটল ব্যাপক হারে। দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া কারখানায় আধিকারিকদের সাথে শ্রমিক স্বার্থে কথা বলতে গেলে অপর গোষ্ঠীর লোকজন বাধা দেয় আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতির দায়িত্বে থাকা বিশ্বনাথ পারিয়ালকে বলে অভিযোগ। তাকে দেখানো হয় কালো পতাকা। এই ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। শিল্প শহর দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির হ্রাস
কার হাতে থাকবে তা নিয়ে চাপানুতর চলছিল দীর্ঘদিন ধরে। খাতায় কলমে আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব রয়েছে দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের হাতে। মাঝে মধ্যেই বিভিন্ন কারখানাগুলিতে শ্রমিক নিয়োগকে ঘিরে বিশ্বনাথ পারিয়ালের সাথে আইএনটিটিউসি রাজ্য কোর কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জির গোষ্ঠীর মধ্যে বাদানুবাদের চিত্র নজরে এসেছে। কিন্তু ইদানিং বাদানুবাদের বহিঃপ্রকাশ ঘটল ব্যাপক হারে। শুক্রবার দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া কারখানায় আইএনটিটিউসির দুই গোষ্ঠীর মধ্যে চলা বিবাদ চরম আকার নিল। আইএনটিটিউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল গ্রাফাইট ইন্ডিয়া কারখানার ভেতর ঢুকতে গেলে তাকে বাধা দেয় অপর গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ। তাকে কালো পতাকা দেখানোরও অভিযোগ ওঠে। বিশ্বনাথ পারিয়ালকে বাধা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তার অনুগামীরা। ব্যাপক সংখ্যায় তার অনুগামী ও আইএনটিটিউসির কর্মী সমর্থকেরা কারখানার বাইরে জমায়েত করেন। চরম উত্তেজনা ছড়ানোয় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশ প্রথমে আইএনটিটিউসির কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে, তবে বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের নেতৃত্বে গ্রাফাইট ইন্ডিয়া কারখানার গেটের সামনে ধর্নায় বসে পড়েন তার অনুগামীরা। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। কেন তার কারখানায় আসা এ বিষয়ে বিশ্বনাথ পারিয়াল জানালেন, কারখানার আধিকারিকের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য তিনি এসেছিলেন। তা সত্ত্বেও কিছু স্বার্থান্বেষী মানুষ তাকে বাধা দিল। জেলা সভাপতি হিসেবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার অনুমতি চেয়েছিলাম এবং আগাম ইয়েকে জানিয়ে দেওয়া হয়েছিল, ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ম্যানেজমেন্ট এবং ভেতরের কিছু স্বার্থান্বেষী মানুষ যারা দলের সভাপতিকে আইএনটিটিউসির সভাপতিকে কারখানার গেটে ঢুকতে বাধা দিচ্ছে। কেন তাকে বাধা এই প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকদের কথা বলতে এসেই তাকে বাধা প্রাপ্ত হতে হলো। স্থানীয় বেকারদের নিয়োগ না করে বাইরের লোক নিয়োগ করা হচ্ছে এই কারখানায়, এমনটাই অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি তিনি আরো বেশ কয়েকটি কারণ তুলে ধরলেন। বাধা দেওয়ার কারণ কি না, আমরা কারখানার গেটে দাঁড়িয়ে শ্রমিকের কথা বলতে এসেছি। এখানে স্থানীয় বেকার যে সমস্ত যুবক তাদেরকে কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। বাইরে থেকে জামাই, ভাগনা, ভগ্নিপতি, শালা এদেরকে আমদানি করে তাদেরকে কাজে ঢোকানো হচ্ছে অর্থের বিনিময়ে। 3 নম্বর দীর্ঘদিন ধরে এই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে গোটা গ্রামের মানুষ, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রাফাইটের গেটের সামনে এই জমায়েতের মধ্যে দিয়ে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তারা ক্ষোভে ফেটে পড়েছে। তাকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে বিশ্বনাথ পারিয়াল দাবি করেন, যারা তাকে কালো পতাকা দেখিয়েছেন তারা দলের লোক হতে পারে না। শুধু তাই নয়, বিশ্বনাথ বাবু এদিন কড়া ভাষায় গ্রাফাইট ইন্ডিয়াকে জামাই ইন্ডিয়া লিমিটেড কোম্পানি বলেও আখ্যা দেন। তাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসি জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন। তবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন তারা দলের সৈনিক হতে পারেন না বলে দাবি করলেন তিনি। তারা নিশ্চয়ই দলের লোক হতে পারে না। যদি দলের লোক হয় তাহলে দলের সভাপতিকে কালো পতাকা দেখাবে না। যদি ক্ষমতা থাকে তাহলে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে যে কালো পতাকা দেখাক, দলের সভাপতিকে চ্যালেঞ্জ করুক। তাহলে ম্যানেজমেন্টের একটা অংশ আর বহিরাগত শ্রমিক যারা এখানে লুটে পুটে খাচ্ছে। গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কোম্পানি নয়, জামাই ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তৈরি করতে চাইছে। বাইরের লোকদের কাছ থেকে অর্থ নিয়ে, উপটৌকন নিয়ে যাদেরকে এখানে ভেতরে ঢুকিয়ে ব্যবসা করছে, লক্ষ কোটি কোটি টাকা লুট করছে গ্রাফাইটটাকে সামনে রেখে, তারা এই কালো পতাকা দেখাচ্ছে। কোন নেতৃত্বের মধ্যে হচ্ছে? কার নেতৃত্বে হচ্ছে? যাদের নেতৃত্বেই হচ্ছে, আপনারা খুঁজে বার করুন কার নেতৃত্বে হচ্ছে। যারা গোটা দুর্গাপুরের মানুষ জানে যে কারা পেছন থেকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এটাকে মদত দিচ্ছে, তাদের কিসের মোহ আমার জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে বিশ্বনাথ পারিয়ালকে নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়ার পরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হতে পারে না, তারা কেউ তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারে না। এদিনের এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন দুর্গাপুর পৌর নিগমের এমআইসি ধর্মেন্দ্র যাদব, বড় চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, কাউন্সিলর দেবব্রত সাঁই,
শিফুল সাহা প্রমুখ। কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হওয়া আইএনটিটিইউসির কর্মী সমর্থকেরা সাফ জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত তাদের কারখানার ভেতর ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কর্মী নিয়োগকে ঘিরেও দুই গোষ্ঠীর মধ্যে জোর তরজা চলছে। গত মঙ্গলবার রাতে আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়ালের অনুগামী হিসেবে পরিচিত গোপাল মাঠের বাসিন্দা ঠিকাদার বাবুরাম দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। হামলায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবিতে ওয়ারিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয়। ঠিকাদার বাবুরাম দাস হামলা চালানোর অভিযোগ তুলেছিলেন অপর গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অ্যালয় স্টিল প্ল্যান্টের আরএমডি ডিপার্টমেন্টেও লোডিং আনলোডিং বিভাগে শ্রমিক নিয়োগকে ঘিরে সত্যদেব ওঝা নামের এক ঠিকাদারকে ঘেরাও করার অভিযোগ উঠেছিল। গত সোমবার বিকেলে তামলা বস্তি এলাকায় ওই ঠিকাদারকে ঘেরাও করে রাখা হয়েছিল বলে অভিযোগ। তবে সাম্প্রতিকতম এই ঘটনাগুলির প্রেক্ষিতে শিল্পশহর দুর্গাপুরে রাজনৈতিক চাপানুতোর তীব্র আকার নিল বলেই মত ওয়াকিবহাল মহলের। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। দীর্ঘ প্রায় 6 ঘন্টা গ্রাফাইট ইন্ডিয়া কারখানার গেটের বাইরে আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা ধর্নায় সামিল হওয়ার পর ধৈর্যের বাঁধ ভাঙে তাদের। কারখানার গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে কারখানার ভেতরে থাকা অপর গোষ্ঠীর সদস্য সমর্থকদের সাথে শুরু হয় বিবাদ। বাদে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এর জেরে বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন। ঘটনায় আহত হন বড় চেয়ারম্যান সহ বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। শিল্পশহর দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে চাপানুতোরের মাঝেই আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পারিয়ালের অনুগামীরা দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া কারখানার গেটের সামনে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন এদিন। কারখানায় ঢুকতে বাধা পেয়ে দীর্ঘ প্রায় 6 ঘন্টা পর ধৈর্যের বাঁধ ভাঙে বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীদের। কারখানার গেট ধাক্কা দিয়ে কারখানার ভেতর ঢুকে পড়েন তারা। কারখানার গেটের ভেতরে থাকা আইএনটিটিইউসি রাজ্য কোর কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জির অনুগামীদের সাথে এরপর তীব্র বাদানুবাদ ঘটে বলে অভিযোগ। নিমেষেই তার সংঘর্ষের রূপ নেয়। কারখানার ভেতর ঢুকে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে বিশ্বনাথ পারিয়ালের অনুগামীদের বিরুদ্ধে। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বড় চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি সহ বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। পরে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় কমব্যাট ফোর্সও। দুপক্ষকে সামলাতে গিয়ে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। পুলিশের সাথেও ধাক্কাধাক্কিতে জড়ায় দুপক্ষই। এর জেরে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। ঘটনার তীব্র নিন্দা করে আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল জানালেন, যারা তাকে কালো পতাকা দেখিয়েছে, কারখানার ভেতর ঢুকতে বাধা দিয়েছে, তারা দলের কেউ নন। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজন পোষণেরও অভিযোগ তুললেন তিনি। ঘোষিত নির্দেশ যে কোনো কারখানায় উৎপাদন ব্যবস্থাকে বন্ধ করা যাবে না। প্ল্যান্টটাকে স্বাভাবিক রেখে সচল রেখে আন্দোলন করতে হবে। সকাল থেকে যারা কালো পতাকা হাতে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে, হাতে রড নিয়ে, লাঠি নিয়ে, ব্যাম্বু নিয়ে যারা দাঁড়িয়েছিল, আমাদেরকে গেটে ঢুকতে বাধা দিচ্ছিল, তারা দলের কেউ নয়। দল তাদেরকে আজ থেকে 4 বছর আগে, 3 বছর আগে প্রেস কনফারেন্স করে, আপনারা সাংবাদিক হিসাবে জানেন, প্রেস কনফারেন্স করে দিলীপ দিবর এবং রমজান মল্লিক দুজনকেই গেট থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। সেই লোকগুলোর নেতৃত্বে যারা এখানে জামাই ভাগনা ভাতিজাকে চাকরি দেয়, অর্থের বিনিময়ে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে টাকা দিয়ে যারা চাকরি দেয়, এখানকার গরিব ছেলেরা বঞ্চিত হয়, এখানকার স্থানীয় বেকার যুবকরা বঞ্চিত হয়। আজকে সেই বেকার যুবক বঞ্চিত, এরা যদি দলের সৈনিক হতো, হাতে দলের ঝান্ডা থাকতো। এতে হাতে দলের ঝান্ডা ছিল না, সামনে ছিল ওই যারা দল থেকে বহিষ্কৃত, আর পেছনে ছিল সিপিএম আর বিজেপির সমর্থকরা। দুজনে মিলে কনস্পিরেসি করে আমাদেরকে ঢুকতে বাধা দিচ্ছিল এবং আমাদের প্রতিবাদটাকে স্তব্ধ করতে চাইছিল। দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এই ঘটনা ঘিরে এদিন দিনভর উত্তেজনাময় পরিস্থিতি বজায় রইল গ্রাফাইট ইন্ডিয়া কারখানা চত্বরে। তবে এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। रानीगंज ब्लॉक के 11 ग्राम में दिल्ली से लौटी 28 वर्षीय एक महिला कोरोना पॉजिटिव पाई गई है। इस तरह से सिर्फ रानीगंज ब्लॉक में ही अब तक कोरोना वायरस से संक्रमित 6 मरीज मिल चुके हैं। हालांकि रानीगंज शहर अभी भी कोरोना वायरस के संक्रमण से अछूता है। रानीगंज ब्लॉक के 11 ग्राम में फिर कोरोना वायरस संक्रमण का एक मामला सामने आया है। दरअसल दिल्ली से लौटी 28 वर्षीय एक महिला कोरोना पॉजिटिव पाई गई है। महिला को 11 ग्राम के कम्युनिटी सेंटर में बने क्वारंटाइन सेंटर में रखा गया था और उसके स्वाब के नमूने जांच के लिए भेजे गए थे। उसकी जांच रिपोर्ट में कोरोना वायरस संक्रमण की पुष्टि होने के बाद उसे इलाज के लिए दुर्गापुर के कांकसा स्थित सनाका कोविड-19 अस्पताल में भर्ती कराया गया। महिला के संपर्क में आए तमाम लोगों को चिन्हित कर उनकी जाँच की जा रही है। वहीं इलाके में सैनिटाइजेशन की प्रक्रिया शुरू कर दी गई है। बताया जा रहा है कि कोरोना पॉजिटिव पाई गई महिला दिल्ली में फैशन डिजाइनिंग का कोर्स करती है। कुछ दिन पहले ही दिल्ली से वो घर लौटी है। यहाँ बता देना जरूरी है कि रानीगंज ब्लॉक के ग्रामीण इलाके में अब तक कोरोना वायरस संक्रमण के 6 मामले प्रकाश में आ चुके हैं। कोरोना पॉजिटिव मरीजों को सनाका अस्पताल में भर्ती कराया गया, जहाँ से 4 मरीजों को स्वस्थ होने पर अस्पताल से छुट्टी मिल गई है, जबकि 2 मरीज अभी भी अस्पताल में इलाजरत हैं। लेकिन सवाल ये है कि जब रानीगंज के ग्रामीण इलाकों में आए दिन कोरोना वायरस के मरीज मिल रहे हैं, तो रानीगंज शहर कब तक सुरक्षित रहेगा? गौर करने वाली बात यह है कि कोरोना वायरस संक्रमित जितने भी मरीज पाए गए हैं, वो सभी प्रवासी बताए जा रहे हैं जो दूसरे राज्यों से लौटे हैं। रानीगंज ब्लॉक के ही जेके नगर, कोलियारी, कुंवरडीही और 11 ग्राम में कोरोना के मामले सामने आए हैं। रानीगंज शहर अब तक कोरोना वायरस संक्रमण से अछूता है, लेकिन सवाल ये उठ रहा है कि ग्रामीण इलाकों में जब कोरोना के मरीज मिल रहे हैं, तो रानीगंज शहर कब तक सुरक्षित रहेगा? दरअसल रानीगंज से सटे अंडाल ब्लॉक के बाबुईसोल में भी कोरोना का एक मरीज मिला था। रानीगंज शहर को सुरक्षित रखने के लिए पुलिस प्रशासन अपने स्तर से सभी प्रयास कर रहा है। अब तक रानीगंज के शहरी इलाकों में कोरोना वायरस संक्रमण का मामला नहीं मिलने से पुलिस प्रशासन ने भी राहत की सांस ली है। राहत की बात यह है कि ग्रामीण इलाकों में जितने भी अब तक कोरोना के मरीज मिले हैं, वो अस्पताल से इलाज के बाद जल्द स्वस्थ होकर घर भी लौट रहे हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলায় ফিরেছে 14,000 পরিযায়ী শ্রমিক। এবার সেই সকল শ্রমিকদের জেলায় কর্মসংস্থান দিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সাথে এদিন বৈঠক করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। পশ্চিম বর্ধমান জেলা শাসকের নেতৃত্বে সমস্ত চেম্বারের প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল জেলা শাসক কার্যালয়ে। এই সভায় পাণ্ডবেশ্বর, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ সমস্ত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বহু শিল্পপতিরাও। সভার মূল উদ্দেশ্য হলো বাইরে থেকে যে সকল পরিযায়ী শ্রমিকরা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ফিরেছেন, তাদের মধ্যে থেকে দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের বাছাই করে কাজে নিয়োগ করার আবেদন রাখা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের কাছে এবং শিল্পপতিদের কাছে, যাতে এই অঞ্চলে থেকেই ওই পরিযায়ী শ্রমিকরা বাঁচতে পারেন এবং তাদের পরিবারেরও রক্ষণাবেক্ষণ হয়। এই লক্ষ্যে আগামী 17 জুন আসানসোলের রবীন্দ্র ভবনে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের কিভাবে শিল্পপতিরা তাদের কাজে নিযুক্ত করতে পারেন তা বিবেচনা করা হবে, যেখানে সমস্ত ব্যবসায়ীরাও শ্রমিকদের মুখোমুখি বসে আলোচনা করবেন বিষয়টি নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলায় লকডাউনের পর থেকে 14,000 পরিযায়ী শ্রমিক ফিরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলাতে থেকেই তাদের কাজে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি তরফে। সে লক্ষ্যে এদিন জেলা শাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হলো। চেম্বার অব কমার্সের এক প্রতিনিধি জানাচ্ছেন, जो डीएम साहब एक मीटिंग बुलाए थे, साथ में एडीएम साहब, डीआईसी के जीएम और जितने विभिन्न चैम्बर ऑफ कॉमर्स प्लस इंडस्ट्री के और भी प्रतिनिधि यहाँ पर आए थे। उनका कहना है बाहर से जो मजदूर यहाँ पर पश्चिम बंगाल में आए हैं, खास करके हमारे पश्चिम बर्धमान में, उन लोगों को रोजगार देने की जो व्यवस्था होनी चाहिए, हम लोगों के साथ वो निवेदन भी किए हैं कि उन लोगों को अगर कहीं पे आप रोजगार दे सकते हैं तो सर्वप्रथम उन लोगों के लिए रोजगार की व्यवस्था की जाए। इसलिए हम लोगों ने भी एक मदद का हाथ आगे बढ़ाया है कि जहां तक हो सकेगा हम लोग उस जो बाहर से मजदूर आए हैं उनको मदद देने के लिए हम लोग रोजगार की व्यवस्था करेंगे। इसी को देखते हुए 17 तारीख को रविंद्र भवन में एक वर्कशॉप का भी आयोजन किया गया है डीएम साहब की तरफ से।
उस दिन कम से कम 100-200 मजदूरों को रोजगार देने की व्यवस्था की जाएगी और आने वाले दिनों में जो भी छोटे छोटे कल कारखाने या और भी जो इंडस्ट्री उसमें सभी को कुछ न कुछ काम देने की व्यवस्था की। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন খবরের সময় একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈধ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
ওঠো তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। করোনা আতঙ্কের মাঝে এবার চুরির ঘটনা ঘটলো চিত্তরঞ্জন রেল কোয়ার্টারে। রেলকর্মীর বাড়ির পেছনের দিকে তারের বেড়া কেটে কোয়ার্টারে ঢুকে আলমারি ভেঙে প্রায় 4 লক্ষ টাকার সোনার উপর গয়না নিয়ে চম্পট দিল চোরের দল, এমনটাই দাবি করেছেন বাড়ির গৃহকর্ত্রী। ঘটনা তদন্তে পুলিশ। করোনা ভাইরাসের কারণে চিত্তরঞ্জন রেল কোয়ার্টার এলাকায় কড়া নিরাপত্তা, কিন্তু তারই মাঝে চুরির ঘটনা ঘটে গেল বাড়ির লোকেদের অজান্তে। সকালে বাড়ির লোকেরা জানতে পারলেন তাদের ঘরে চুরি হয়ে গিয়েছে। চিত্তরঞ্জন রেল কোয়ার্টারের সুন্দর পাহাড়ি নর্থ এলাকার 65-29 নম্বর স্ট্রিটের একটি কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ঘটে চুরির ঘটনা। চিত্তরঞ্জন রেল কোয়ার্টারে থাকেন চিত্তরঞ্জন রেল কারখানার 56 নম্বর শপের টেকনিশিয়ানে কর্মরতা অপরাজিতা পান্ডে। তার সাথে এই কোয়ার্টারে থাকেন তার বান্ধবী শক্তি শর্মা, তিনিও চিত্তরঞ্জন রেল কারখানার পিসিপিও ক্লার্কের কাজ করেন। তারা সকালে উঠে জানতে পারেন বাড়িতে চুরি হয়েছে। চোরেরা কোয়ার্টারের পেছনের দিকের তারের বেড়া কেটে ভেতরে ঢুকেছে। অপরাজিতা পান্ডে জানান আলমারি ভেঙে প্রায় 4 লক্ষ টাকার সোনার উপর গয়না চুরি হয়। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চিত্তরঞ্জন থানার পুলিশ। চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। स्ट्रीट नंबर 65 क्वार्टर नंबर 29 में हम लोग रहते हैं। हम लोग 2 लड़कियां रहते हैं, अपराजिता पांडे, साक्षी शर्मा। रात को हमारे घर में चोरी हुआ। कितने बजे हुआ ये हम लोग को नहीं पता, हम लोग को कुछ भी नहीं पता। गोल्ड के ऑर्नामेंट्स थे। कितने होंगे वो? 4 लाख और सिल्वर कुछ भी पता नहीं चला, और जैसे सामान था एज इट इज वैसे ही डब्बा पूरा रखा गया। চিত্তরঞ্জন শহর প্রোটেক্টেড এরিয়া হিসেবে চিহ্নিত। লকডাউনের জেরে চিত্তরঞ্জন শহরে বহিরাগত মানুষের প্রবেশ নিষেধ। তার মধ্যে চুরির ঘটনায় কোয়ার্টার এলাকায় বসবাসকারী বাসিন্দারা ভীত সন্ত্রস্ত। বারংবার নিশ্ছিদ্র পাহাড়ের মধ্যে চোরেরা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। কোয়ার্টারবাসীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও কারখানার সুরক্ষা কর্মীরা কোনো ঘটনারই কিনারা করতে পারেনি। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ঘটনারই কিনারা করতে পারেনি পুলিশ। কারখানার সুরক্ষা কর্মীরাও চোরেদের কোনো হদিশ করতে পারেনি। একের পর এক কোয়ার্টারে ঘটে যাচ্ছে চুরির ঘটনা। এতেই রাতের ঘুম উড়েছে ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। বৃহস্পতিবার রাতে ঘটা চুরির ঘটনা তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। लायंस क्लब ऑफ रानीगंज के डायबिटिक सेंटर की आधारशिला रखी गई है। आसनसोल लायंस क्लब के डिस्ट्रिक्ट गवर्नर ने डायबिटिक सेंटर का शिलान्यास किया। साधारण मरीजों को भी इस डायबिटिक सेंटर में इलाज की सुविधा मिलेगी। लायंस क्लब ऑफ रानीगंज में नए डायबिटिक सेंटर का निर्माण किया जा रहा है। शुक्रवार को विधिवत रूप से इसकी आधारशिला रखी गई और भूमि पूजन किया गया। लायंस क्लब के जिलापाल सत्यानंद पात्र ने डायबिटिक सेंटर के निर्माण कार्य का शिलान्यास किया। इस डायबिटिक सेंटर में क्षेत्र के आम लोगों को भी इलाज की सुविधा मिलेगी। लायंस क्लब के जिलापाल सत्यानंद पात्र ने कहा कि लायंस क्लब के लिए ये बेहद महत्वपूर्ण दिन है। यहाँ पहली बार डायबिटिक सेंटर का निर्माण होने जा रहा है। पूरी कोशिश होगी कि जल्द से जल्द डायबिटिक सेंटर के निर्माण कार्य को पूरा किया जाए। लायंस क्लब ऑफ रानीगंज के अध्यक्ष राजेश जिंदल ने बताया कि बीते कई वर्षों का ये सपना अब जाकर पूरा हुआ है और आज का दिन लायंस क्लब के लिए बेहद खास है। उन्होंने कहा कि डायबिटिक सेंटर में इस बीमारी के इलाज के लिए तमाम तरह की आधुनिक सुविधाएं उपलब्ध कराई जाएंगी। जिस तरह से लायंस आई हॉस्पिटल में आम लोगों को इलाज की सुविधा मिलती है, उसी प्रकार डायबिटिक सेंटर में भी उन्हें इलाज की सुविधा प्रदान की जाएगी। इस अवसर पर लायंस क्लब के पूर्व जिलापाल डॉक्टर PR घोष, डॉक्टर अब्दुल कयूम, क्लब के सचिव राजेश साव समेत अन्य सदस्य उपस्थित थे। का जो एक सपना था कई वर्षों से, उसको हम लोग आज पूरा करने की पूरी चेष्टा की है। आज हमारा लायंस क्लब रानीगंज एक और विंग लायंस रानीगंज लायन डायबिटिक केयर सेंटर का नींव की पूजा हम लोगों ने की है। यह एक ऐतिहासिक है। 100 वर्ष का जो हम लोगों ने हमारे इंटरनेशनल में डायबिटीज़ लेके काम करने का प्रयोजन लिया है, उसको सफल बनाने के लिए हमने आज लेइंग स्टोन हमारे डिस्ट्रिक्ट गवर्नर सत्यानंद पात्र के द्वारा किया गया है और हमारे सभी सदस्यों के बीच हमने नींव की पूजा की है। हम आशा करते हैं इस रानीगंज डायबिटीज सेंटर हमारे शिल्पांचल और कोयलांचल में एक ऐतिहासिक रूप लेके आए और सभी यहाँ के शहरवासी इसकी
सुविधा ले सकें और डिस्ट्रिक्ट नहीं पूरे मल्टीपल में हमारे रानीगंज लायंस डायबिटिक केयर सेंटर का नाम हो। यह प्रोजेक्ट कई वर्षों तक चलेगा। हम चेष्टा करेंगे जल्दी से जल्दी कंप्लीट करने की। हमारे पास काफ़ी डोनर भी आ रहे हैं और डायबिटीज़ से जितनी सुविधा हमारे अदर स्टेट में दी जाती है, हम आशा करते हैं सारी सुविधा हम अपने इस रानीगंज लायंस डायबिटिक सेंटर में भी देंगे। और जिस तरह हमारा रानीगंज लायंस आई हॉस्पिटल आज एक विश्व स्तर पर कार्य कर रहा है, उसी तरह हम रानीगंज लायंस डायबिटिक केयर सेंटर का भी विश्व स्तर पर कार्य करेंगे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। जामुड़िया चेंबर ऑफ कॉमर्स ने कोरोना वायरस के संक्रमण से बचाव के लिए उर्दू स्कूल, मजार और मस्जिद में सैनिटाइजेशन करवाया। इसके साथ ही लोगों को मास्क पहनने और सोशल डिस्टेंस का पालन करने और जहां तहां ना थूकने को लेकर जागरूक किया गया। कोरोना वायरस संक्रमण से बचाव के लिए जामुड़िया चेंबर ऑफ कॉमर्स ने सैनिटाइजेशन की अपनी मुहिम को जारी रखा है। इसी कड़ी में चेंबर द्वारा जामुड़िया थाना, पुलिस, आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन और रानीगंज दमकल विभाग के सहयोग से श्रीपुर 3 नंबर और इसके आसपास के इलाके के अलावा श्रीपुर 3 नंबर स्थित मजार, बड़ी मस्जिद और श्रीपुर 3 नंबर उर्दू जूनियर हाई स्कूल में भी सैनिटाइजेशन करवाया गया। यहाँ बता देना जरूरी है कि उर्दू जूनियर हाई स्कूल को क्वारंटाइन सेंटर बनाया गया है और यहाँ 23 लोगों को क्वारंटाइन किया गया था, जिसमें 2 लोग कोरोना पॉजिटिव पाए गए थे। तभी से यहाँ के लोग काफी भयभीत थे और बेहतर तरीके से सैनिटाइजेशन की मांग कर रहे थे। जामुड़िया ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष साधन राय ने भी जामुड़िया चेंबर से यहाँ पर सैनिटाइजेशन का अनुरोध किया था, इसलिए उन तमाम जगहों पर सैनिटाइजेशन करवाया गया। चेंबर के सचिव अजय कुमार खैतान ने बताया कि आने वाले दिनों में भी सैनिटाइजेशन का कार्य चालू रहेगा। जामुड़िया चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज पक्षे आज के আমরা শ্রীপুর 3 নম্বর এরিয়াতে স্যানিটাইজেশনের প্রোগ্রাম নিয়েছি। তার মধ্যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, রানীগঞ্জ ফায়ার ব্রিগেড সবারই সাহায্য আছে। আপনারা জানেন যে জামুড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ করোনার সময় থেকে স্যানিটাইজেশনের উপরে বিশেষ জোর রেখেছে। গত কয়েকবার আসানসোল জেলা আদালত, আসানসোল জেল, আসানসোল करेक्शनल होम सब जगह আমরা করেছি, বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারেও করাইছি। আজকে সেই হিসাবেই শ্রীপুর 3 নম্বর পাড়াতে আমরা করাচ্ছি। इस मौके पर जामुड़िया ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष साधन राय के अलावा सत्यनारायण रवानी, जामुड़िया चेंबर ऑफ कॉमर्स के सचिव अजय कुमार खैतान के अलावा स्थानीय विशिष्ट व्यक्तियों में मोहम्मद चांदू, मोहम्मद नदीम हुसैन, मोहम्मद पप्पू, मोहम्मद कुरबान, मोहम्मद समीत आदि उपस्थित थे। इसके साथ ही चेंबर द्वारा लोगों को मास्क पहनने, सामाजिक दूरी का पालन करने तथा जहां तहां ना थूकने को लेकर जागरूकता अभियान भी चलाया। जामुड़िया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। লকডাউনের সময় শ্রমিকদের পুরো বেতন দিতে হবে কর্তৃপক্ষকে, এমনই দাবিতে সরব হয়েছে পেপার মিল মজদুর ইউনিয়ন এবং বিএমএস। এরই মাঝে কারখানার গেটে কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ ঝোলানোকে কেন্দ্র করে বিপত্তি তৈরি হলো। নোটিশে লেখা হয়েছে লকডাউন পিরিয়ডে 3,500 টাকা করে শ্রমিকদের প্রদান করা হবে, যা পরে শ্রমিকদের বেতন থেকেই কেটে নেওয়া হবে। লকডাউনের সময়কালে শ্রমিকদের পুরো বেতন দিতে হবে। এ সময় কোনো শ্রমিকদের মাইনে কেটে নেওয়া চলবে না। পেপার মিলের শ্রমিকদের বিষয়ে যে কোনো আলোচনায় সিটু অনুমোদিত পেপার মিল মজদুর ইউনিয়নের সাথে আলোচনা করতে হবে কর্তৃপক্ষকে। এমনই দাবিতে বল্লভপুর পেপার মিল মজদুর ইউনিয়ন বেশ কিছুদিন ধরেই শ্রমিক স্বার্থে আন্দোলন করে আসছে। অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পেপার মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো রকম আলোচনায় না গিয়ে লকডাউনে 3,500 টাকা করে প্রদান করা হবে, যা আবার তাদের বেতন থেকে পরে কেটেও নেওয়া হবে, এমনটাই জানিয়ে একটি নোটিশ জারি করে। আর এরপরেই এদিন সকাল থেকে দফায় দফায় পেপার মিল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পেপার মিল মজদুর ইউনিয়ন ও বিএমএস সমর্থিত শ্রমিকরা। সিটু অনুমোদিত পেপার মিল মজদুর ইউনিয়নের তরফে হেমন্ত প্রভাকর বলেন, অবিলম্বে শ্রমিকদের লকডাউনের পুরো বেতন দিতে হবে কর্তৃপক্ষকে, নইলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন। ব্যাপার নিয়ে বহু দীর্ঘদিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। গতকাল দুটো সময় হঠাৎ করে হচ্ছে যে মিল কর্তৃপক্ষ ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করেই নোটিশ দেয় কি 3,500 টাকা অ্যাডভান্স দেবো এবং কেটে নেওয়া হবে সেটা বেতন থেকে। আমরা আজকে ওই সকাল থেকে एकदम भोर 5:30 থেকে गेट जमा হয়েছিলাম এবং गेट में जमा होकर हम लोग बोले हैं कि सुप्रीम कोर्ट में केस चल रहा है। राज्य सरकार सार्कुलर দিয়েছে कि পুরো বেতন দিতে হবে। পুরো বেতনের ব্যাপারে কোনো কথা না বলে একতরফাভাবে
তৃণমূলের একজন নেতার সঙ্গে কথা বলে তারা হচ্ছে যে পেমেন্ট ফাইনাল করে অ্যাডভান্স। গোটা শ্রমিকদের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে। আজকে আমরা সব শ্রমিকরা कारखाना गेटे जड़ो হয়েছিলাম। আমাদের দাবি कि এই যে সিদ্ধান্ত 3,500 টাকা एडवांस যেটা কেটে নেওয়া হবে তা প্রত্যাহার করতে হবে। एडवांस हम लोग नहीं मानेंगे, पूरा वेतन देना होगा। सुप्रीम कोर्ट का राय केस चल रहा है, हमको यकीन है कि अगर उसमें जीतेंगे, सरकार का सर्कुलर है, पूरा वेतन हम लोग को देना पड़ेगा। অন্যদিকে কারখানার বিএমএস শ্রমিক সংগঠনের তরফে লকডাউন পিরিয়ডের পুরো বেতন বাবদ 5,000 টাকা করে কর্তৃপক্ষকে দেবার দাবি জানিয়ে লাগাতার এদিন 3 ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখায়। বিএমএস সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য বলেন, কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিতে রাজি হয়েছে, পুরো বেতন মিটিয়ে দেওয়া হবে আগামী দিনে, এমনটাই জানানো হয়েছে। জমায়েত হয়েছিল, আমরা মোটামুটি 2-3 ঘন্টা অবরোধ করেছিলাম, মিলের গেট বন্ধ রেখেছিলাম এই কারণেই যে কালকে একটা নোটিশ দিয়েছে 3,500 টাকা লকডাউনের পয়সা হিসাবে দিচ্ছে, কিন্তু আমরা এই নোটিশ মানিনি। ঠিক আছে, কারণ এই পয়সাটা যে নোটিশ দিয়েছিল ওই নোটিশটা বলেছে যে 3,500 দিচ্ছি, ওইটা আবার কেটে নেবো। তাই আমরা কোনো শ্রমিকই এই মত ছিল না, তার জন্য আজকে সকাল থেকে আমরা অবরোধ করেছি। আর শেষ পর্যন্ত ম্যানেজমেন্টকে বলা হলো যে এই পয়সা কাটা হবে না। এখন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সুপ্রিম কোর্টে যেহেতু কেস চলছে এই নিয়ে, তাই আমরা ওই দিনের জন্য অপেক্ষা করছি। আর আমাদের দাবি আমরা 5,000 টাকা করে বলেছি, এখন আপাতত দিতে হবে। আর ম্যানেজমেন্ট তার জন্য 3 দিন টাইম নিয়েছে, আজকে 3,500 দেবে আর 1,500 টাকা 3 দিন সময় নিচ্ছে। সময় নেওয়ার পর ওরা দেবো বলেছে, যদি 3 দিনের মধ্যে না দেয় তাহলে কিন্তু আবার আমরা মিল বন্ধ করব। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। सीमेंट मैन्युफैक्चरर्स वेलफेयर एसोसिएशन और इंडिया पावर ने संयुक्त रूप से आसनसोल के बरनपुर में जरूरतमंदों के बीच राशन सामग्री और मास्क का वितरण किया। सीमेंट मैन्युफैक्चरर्स वेलफेयर एसोसिएशन ऑफ बंगाल और इंडिया पावर कॉरपोरेशन लिमिटेड द्वारा संयुक्त रूप से आसनसोल के बरनपुर स्थित अंबेडकर विद्यापीठ के विद्यार्थियों के अभिभावकों के बीच राशन सामग्री बांटी गई, साथ ही उन्हें मास्क भी उपलब्ध कराया गया। सीमेंट मैन्युफैक्चरर्स एसोसिएशन और इंडिया पावर के अधिकारियों ने बताया कि कोरोना वायरस संकट काल में वो अपनी सामाजिक जिम्मेदारियों का निर्वहन करते हुए गरीब तथा जरूरतमंद लोगों तक जरूरी सहायता पहुंचाने का प्रयास कर रहे हैं। ये कार्य लॉकडाउन के समय से ही चल रहा है और आगे भी जारी रहेगा। इस अवसर पर इंडिया पावर आसनसोल के व्यवसाय प्रमुख अमित मेत्रा, सीमेंट मैन्युफैक्चरर्स वेलफेयर एसोसिएशन के अध्यक्ष पवन गुटगुटिया और सचिव रवि मित्तल ने सक्रिय भागीदारी की। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।